শাড়ি পরানোর শেষে ভাবি আমাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিলেন। আয়নাতে তাকিয়ে নিজের চেহারার দিকে তাকালাম। এই চেহারা দেখে যে কেউ ভয়ে পালাবে, কারণ আমার নাক, কপাল, চোখ প্রচণ্ড লাল হয়ে আছে কান্নার ফলে। যাক, একটু স্বস্তি পেলাম। হয়তো বা এই চেহারা দেখে ছেলেপক্ষ আমাকে পছন্দ করবে না। ভাবি আমাকে হালকা সাজিয়ে দিচ্ছে, আর আমি ভাবছি ইতিহাপুরা সবাই আমার সাথে তো অদ্ভুত বিহেভ কেন করছে আল্লাহ জানে। ইতিহাপুকে কল দিয়েছিলাম, কিন্তু তার মোবাইল অফ ছিল। কাহিনী কি আমি কিছুই বুঝছি না। সাদীপ ভাইয়াকে একবার হাতের কাছে পাই, ওনার সব চুল ছিঁড়ে ফেলবো আমি। ভাবি আমাকে সুন্দর করে চুল বেঁধে দিতে চেয়েছিল, কিন্তু আমি ভাবিকে মানা করে দিলাম। ভাবি, তুমি যাও নিচে, কোনো হেয়ার স্টাইল করা লাগবে না, আমি এমনিই বিয়ে করব না, তাই আমি চাচ্ছি আমাকে পচা লাগুক দেখতে। হ্যাঁ ফুল, আমিও চাচ্ছি না হোক এই বিয়ে। সাদিফ কত কেয়ার করে তোমার, আর দরকারের টাইমে এই ছেলে কোথায় আল্লাহ জানে। খালামণিরা কেউ আসবে না? মা ওদের আসতে বলেনি? কি জানি, আমি জিজ্ঞেস করেছিলাম, মা আমাকে জোরে ধমক দিল। কখনো তেমন করে না, আজ কি হলো আল্লাহ ভালো জানেন। বাদ দাও। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল, আর আমি আমার ঠোঁটে দেওয়া লাল লিপস্টিক মুছে ফেললাম। যার জন্য সাজের কথা, সেই যখন আসবে না তাহলে সেজে কি লাভ? পারলে তো এই সুন্দর মেরুন শাড়িটাও খুলে ফেলতাম। টুল থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, সব কিছু চেক করা শুরু করলাম। মনকে সান্ত্বনা দিচ্ছি, এই বুঝি সাদীপ ভাইয়া আমাকে আনব্লক করলেন। কিন্তু না, আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। এখনও সব জায়গাতে আমি ব্লক করানো। রাগে আবারও চোখে পানি চলে এলো। আমাকে ভালোবাসতে শিখিয়ে উনি নিজেই কেন গায়েব হয়ে গেলেন আমার লাইফ থেকে? আমার মনের মাঝে কি চলছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। রাগে দুঃখে মোবাইলটা জোরে ফ্লোরে নিক্ষেপ করলাম। সাথে সাথে আমার প্রিয় মোবাইলটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। বেডের উপরে বসে আছি আমি, ইচ্ছা তো করছে সবাইকে মেরে ফেলি একদম। আর যে শয়তানটা দেখতে আসছে তাকে তো সুযোগ পেলে আমি গলা চিপে মেরে ফেলবো। শালা কুত্তা, দুনিয়ায় আর মেয়ে পাসনি? আর সাদীপ ভাইয়া, আপনাকে আমি সামনে মিলে কি করব আমি নিজেও জানি না। আমার সাথে কোনো ছেলে কথা বললে তার অবস্থা আপনি 12টা বাজিয়ে দিন। আর আজকে যেখানে আমাকে কেউ দেখতে আসছে বিয়ে করবে বলে, সেখানে আপনার কোনো দেখাই নেই। ভালোই, আসলে উনি আমাকে কখনো ভালোবাসেনি, আমি বোকা। আমি তো ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসে, কিন্তু যে আশা করে উনি আমার এত যত্ন করেছিলেন সেগুলোর উত্তর আমি ওনার থেকে নিয়েই ছাড়বো। গাড়ির হর্নের শব্দে বুঝে গেলাম মায়ের অতিথিরা চলে এসেছে। যারা আসার আসুক, এসে মরুক, আমি আমার মতোই থাকবো। বেশ কিছুক্ষণ পর মা এলো আমার রুমে। আমি এক নজর তাকিয়ে চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। কিরে, এভাবে অসহায় সেজে বসে আছিস কেন? এরা সাজিয়ে দিয়ে যায়নি? চুলের এই অবস্থা কেন? সমস্যা কি তোমার? যা যা বলবে সব শুনতে হবে নাকি? শাড়ি পরতে বলেছো, পরেছি, আবার সাজগোজ নিয়ে লাগলে কেন তুমি? দেখে তো মনে হচ্ছে আমি তোকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আয় নিচে চল, মেহমান চলে এসেছে। আমি বিরক্ত হয়ে বললাম। মায়ের কথায় আমার বুক ধুকপুক ধুকপুক ভাব শুরু হয়ে গেল। শাড়ি হালকা ঠিক করে আমি মায়ের সাথে যেতে নিলে মা আমাকে থামিয়ে দিলেন। আশ্চর্য, এইভাবে চুল খুলে পাগলের মতো নিচে যাবি? মা, তুমি কি চাচ্ছ আমাকে খুলে বলবে? চুলগুলো অন্তত হাত খোপা করে মাথায় কাপড় দে। সব যখন তোমার মনের ইচ্ছা মতন হচ্ছে, তাহলে এটাও কেন বাদ রাখবো? চুলগুলো এক পাশ করে হালকা হাত খোপা করে নিলাম, এরপর আঁচলটা মাথায় টেনে দিলাম। খুশি এবার তুমি? হ্যাঁ, অনেক খুশি। অন্যান্য সময় মায়ের হাসি মুখ দেখার জন্য আমি প্রচণ্ড ছটপট করতাম, কিন্তু আজ মায়ের হাসি দেখে আমার গা জ্বলে গেল। মা আমার হাত ধরে নিচে নিয়ে যেতে লাগলো। নিচে নামতে নামতে আমি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। খালামণির শব্দ শুনতেই আমি মায়ের হাত ছাড়িয়ে খালামণির দিকে দৌড় দিলাম। লিভিং রুমের দিকে চোখ না দিয়ে আমি একেবারে ডাইনিংয়ের দিকে ছুটলাম। ডাইনিং টেবিলের পাশে খালামণি দাঁড়িয়ে ভাবির সাথে কথা বলছেন, আর ওনার কোলে আফরা। কিছু না ভেবে খালামণিকে জড়িয়ে ধরে বললাম, সকাল থেকে তোমাকে কয়েকবার কল করেছিলাম, একবারও পাইনি তোমাকে। মোবাইল বন্ধ ছিল কেন তোমার? ল্যান্ডলাইনে পর্যন্ত কল যাচ্ছিল না। কোথায় ছিলে তুমি? আপনাকে ভাবির কোলে দিয়ে খালামণি আমাকে ভালোভাবে জড়িয়ে ধরলেন। কি হয়েছে আমার ফুলের? তোর কণ্ঠস্বর এত দুর্বল শোনাচ্ছে কেন?
কিছু হয়নি, মা আমাকে জোর করে ছেলেপক্ষের সামনে নিয়ে যাচ্ছে। আমি বিয়ে করব না খালামণি। আমার মোবাইল তো সকাল থেকে ইতির কাছেই ছিল, আর ল্যান্ডলাইনতেও ডিস্টার্ব চিচ্ছে ফুল। আর জোর করে বিয়ে মানে? আমি কিছু বলার আগে সামনের দিক থেকে শব্দ ভেসে এলো। রুবি, তুই মেয়েকে কিছু জানাসনি? না আপা, তোমার মেয়েগুলো আমাকে হুমকি দিয়েছে, আর আমিও আমার মেয়েটাকে একটু চমকিয়ে দিলাম আর কি। আমি খালামণিকে ছেড়ে সামনে তাকালাম। মা, ইতি আপু, ঝুমু, ইসলাল ভাইয়া সবাই কিটকিট করে হাসছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, আমার মাথায় সত্যিই কিছু আসছে না। আরে কি ব্যাপার, মেয়ে দেখতে এসেছি আমরা, লিভিং রুমে বসছি। খালামণি, তুমি মেয়ে নিয়ে আসো। আর মা, তুমি এখানে কেন? তোমার না লিভিং রুমে বসে থাকা উচিত। কথাগুলো বলে ইতি আপু খালামণিকে নিয়ে চলে গেল লিভিং রুমে। ওদের পিছু পিছু বাকি সবাই চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে আছি আর আমার পাশে মা আছে। আমার মাথায় এখনো হ্যাং হয়ে আছে। কাহিনী আসলে ঘটেছে কি? কই মেয়ে নিয়ে আসো, আমরা আর কতক্ষণ বসে থাকবো? আসছি বাবা, বস তোরা। এই ফুলমা, চল তো। বলেই মা আমার হাত ধরে লিভিং রুমে নিয়ে যাচ্ছে। আমার নিজেকে পুতুল মনে হচ্ছে। যে যেভাবে বলছে আমি সেভাবে হাত পা চালাচ্ছি। লিভিং রুমে গিয়ে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেলাম। বাবা, খালু, ইতি আপু, শাশুড়ি, রাফা, ঝুমু, ইতি আপু, নানু, মামা, মামি, জুরাইন, খালামণি সবাই বসে আছে। আর সবচেয়ে অবাক হলাম খালামণির পাশে বসা মানুষটিকে দেখে। সে সাদীপ ভাইয়া কি সুন্দর করে বসে আছেন, আর ওনার রূপ কি দিন দিন বাড়ছে। এই যে উনি এখন ডিপ মেরুন রঙের শার্ট পরে আছেন, ওনাকে দেখে আমার মনটা আবারও কেঁপে উঠল। ওনার উপরে আমি আবারও ক্রসিত হয়েছি, যেটা জঘন্য হলেও সত্যি। কিন্তু এই এক সপ্তাহ ধরে আমাকে উনি অনেক কাঁদিয়েছেন, তাই আমি আর ওনার দিকে তাকাবো না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। খালামণি একটু সরে আমাকে বসার জন্য জায়গা করে দিলেন। এদিকে আয়, আমার পাশে বস। আমার হাত ধরে খালামণি আমাকে ওনার আর সাদীপ ভাইয়ের মাঝখানে আমাকে বসিয়ে দিলেন। সাদীপ ভাইয়া এক ফোঁটা নড়েননি, আমার গায়ের সাথে লেগে বসে আছেন। অথচ ওনার পাশে আরও কত জায়গা আছে। সামনে খালু, বাবা বসে আছে। ওনার কি কোনো কমন সেন্স নেই? কি ব্যাপার, মেয়ে কি রাজি না বিয়েতে? মেয়ের চোখ মুখ কেমন ফোলা কেন? চুমুর কথা সবাই কিটকিট করে হেসে উঠল। আমি মাথা নিচু করে বসে আছি। বাবা, সাদিপ, তুমি কি আমার মেয়েকে পছন্দ করছো? বাবার প্রশ্নে আমি বেশ অবাক হলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আরে ভাই, কি বলো তুমি এসব? মেয়েকে পছন্দ করেছে বলেই তো আমরা পুরো পরিবার নিয়ে হাজির হলাম। হঠাৎ রাফসান ভাইয়া বলে উঠল, কিন্তু আমি রাজি না। সাদীপ ভাইয়ের লাইফ অলওয়েজ রিস্কে থাকে। আমি চাই না আমার বোনের লাইফ কষ্টে কাটুক। ওর কথা শুনে নিশ্চয়ই সবাই বেশ অবাক হবে, কিন্তু আমার বুকের ভিতর হু হু করে উঠল। রাফসান ভাই এসব বলার মানে কি? আমি জানি তুই এসব কেন বলছিস রাফসান। আল্লাহ ছাড়া কেউ জানে না কার মৃত্যু কখন হবে। সো তুই যদি বলতে চাস তোর বোনকে আমার সাথে বিয়ে দিবি না, তাহলে এটা ডিরেক্ট বল। ঘুরিয়ে ফিরে বলার কোনো মানে নেই। না ভাইয়া, আমি এইভাবে বলতে চাইনি। এই রাফসান, তুমি কি চুপ করবে? তোমাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। চুমুর কথায় রাফসান ভাইয়া চুপ হয়ে গেল। মা বাবা প্রচণ্ড রেগে গিয়ে রাফসান ভাইয়াকে বকা দিয়ে দিল। আমি বুঝি না সব কথা মৃত্যুতে গিয়ে কেন ঠেকে। এসব কথা শুনলে ইচ্ছা করে কানটাই কেটে ফেলি। আচ্ছা, এসব কথা ছাড়। সাদিয়া আর শেফা, তোরা আলাদাভাবে কথা বল, আমরা মুরব্বীরা কথা বলি কিছু। আমি, আপু, ঝুমু আর রাপা আগে আগে হাঁটছি, আর সাদীপ ভাইয়া পিছে হাঁটছে, সাথে ফোনে কথা বলছেন। আমার রুমের সামনে গিয়ে ইতি আপু বলে উঠলেন, হ্যাঁ, আমরা এগিয়ে দিয়ে আসি। ঝুমু, রাফা, চলো। ভাই, তোমরা রুমে কথা বলো, আমরা ছাদ থেকে হেঁটে আসি। ওকে, যা। রুমে গিয়ে আমি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রইলাম। ওনার দিকে ফিরতে ইচ্ছা করছে না। কেন করবে ইচ্ছা? এতদিন কি আমাকে কম কষ্ট দিয়েছেন উনি? উনি চলে যাচ্ছেন এই ভেবে আমি পিছন ফিরলাম, কিন্তু উনি এখনও দাঁড়িয়ে রইলেন আর আমার দিকে ফ্রুকুচকে তাকিয়ে আছেন। আমি সব রাগ অভিমান দূর করে এক দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। একদম শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। কি যে শান্তি লাগছে বলার বাইরে। আগে উনি আমাকে টাইট করে জড়িয়ে ধরেছিলেন আর আমার কোমরে হাত রেখেছিলেন, কিন্তু আজ শুধু আমি ওনাকে জড়িয়ে ধরেছি। আমার এক হাত দিয়ে প্রথমে ওনার বাম হাতটা আমার কোমরে রাখলাম, এরপর ডান হাতটা ধরে ওইটা আমার কোমরের উপরে রাখলাম। হ্যাঁ, এখন একদম পারফেক্ট লাগছে।
যদিও আমি ওনার হাত আমার কোমরে রেখেছি, কিন্তু উনিও যে আমার কোমরে হালকা করে প্রেস করছেন এটা আমি বুঝতে না চাইলেও আমি ঠিক বুঝতে পারছি। রুমে ঢোকার পর পায়ের জুতোগুলো খুলে রেখেছি, যার কারণে আমি মাথাসহ মাত্র ওনার বুকের সমান হয়েছি। ওনার বুক থেকে মাথা তুলে ওনার দিকে তাকালাম। সাদীপ ভাই আমার দিকে তাকিয়ে আছেন। আপনি এত খারাপ কেন? আপনি জানেন এই 1 সপ্তাহ আমি কতবার আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছি? আপনি জানেন আমি আপনাকে কত মিস করেছি? আপনি থাইল্যান্ড যাবেন আমাকে বলেছেন, তার উপর আমার ব্লক করে রেখেছেন। কেন? আমি কি এত বাজে? আমি কি আপনার একটুও পছন্দ না? বিদেশিনী পেয়ে কি আমাকে ভুলে গেছেন? আমার কথায় উনি হালকা মুচকি হাসলেন। চুপ কেন? আরো বাকি আছে কথা। আমি কথাগুলো বললাম। আর আপনি কি বলছেন? কি বলবো? আমার মতো গুণটার সাথে কথা বলতে ইচ্ছুক না তুই, এই ভেবে এসব কাজ করা। তাছাড়া তোর ভাই তো বলল আমার লাইফ রিস্ক আছে, আমাকে শত্রুপক্ষ যে কোনো টাইমে ওনার কথা শেষ হওয়ার আগেই আমি পা বেশ উঁচু করে ওনার শার্টের কলার ধরে ওনাকে আমার মুখের সামনে ঝুঁকিয়ে নিলাম, আর ওনার ঠোঁটে ডিপলি একটা চুমু দিয়ে ওনার মুখটা বন্ধ করে দিলাম। সাদী সেই অনেক আগে থেকেই নিজের ফিলিংস কন্ট্রোল করতে চেয়েছে। তার প্রিয়তমাকে শাড়িতে দেখে তার মাথা ভন ভন করছিল। তার উপর তার জানের চোখ মুখ ভীষণ ফুলে লাল ছিল। তাকে দেখতে সাদীপের স্ট্রবেরি মনে হচ্ছিল। আর এখন শেফা নিজেই তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। সাদীপ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর সাথে সাথেই তার প্রিয়তমার কোমর চেপে ধরে উঁচু করে নিয়ে খুব সফটলি কিস করতে লাগলো। সাদীপের এমন রেসপন্স পেয়ে শেফার মনে খুশির হাওয়া বয়ে গেল। আনন্দে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দরজা নক শুনে আমার হুঁশ ফিরল, কিন্তু আমি এখনও সাদীপ ভাইয়ের দিকে নিজের ঠোঁট ছাড়াতে পারছি না। ঝুমু ইতিহাপও দরজা নক করতেই আছে, তাই আমি কোনো উপায় না পেয়ে ওনার ঘাড়ে জোরে খামচি দিলাম। উনি অন্যমনস্ক হতেই আমি ঠোঁট ছুটিয়ে নিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। উনি আমাকে কোলে নিয়ে বেডে বসে পড়লেন। আমাদের কথা এখনো শেষ হয়নি, একটু পরে আইতে। ওকে ভাই, টেক ইউর টাইম। লজ্জায় আমি মাথা উঁচু করতে পারছি না। সাদীপ ভাইয়া আমার মুখ ধরে ওনার দিকে ফেরালেন। যে কাজটা আমি এত বছর ধরে মনে সাজিয়ে এসেছে কিন্তু কখনো করার সাহস পাইনি, সেই কাজ তুমি করে নিলে আজ। কি পরিমাণ সাহস তোমার! আমাকে কিস করেছ? সরি, আপনার মুখে ওইসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। এমন কথা আর কখনো বলবেন না আমাকে আপনি। আর এখন নিচে গিয়ে বলবেন আমি বিয়েতে রাজি। ওনার গা ঘেঁষে বসে পড়লাম। উনি আমার মুখে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বললেন, বিয়েতে রাজি না হলে আমি জোর করে তরুণী করতাম বিয়ে। আর এইভাবে কাঁদতে হয়? চেহারার কি হাল বানিয়েছ? আপনি আমার সাথে কোনো যোগাযোগ রাখেননি। কেমন আছেন না আছেন আমি কিছুই জানতাম না। ঝুমু আমাকে বলতো না কিছুই। আপনাদের বাসায়ও যায়নি, ইনফ্যাক্ট কারোর সাথে কথা বলিনি, শুধু আপনাকে খুঁজতাম। সরি জান, আমার মেজাজ খারাপ ছিল তাই জানানি কিছু। আর আমি সব জানতাম তুমি কি করতে না করতে। খুব মায়া লেগেছে জানো তোমার কান্না মুখে মুখ দেখে। এখন থেকে আর এক ফোঁটাও কান্না না। আই মিস ইউ সো মাচ বেবি। বলে উনি আমার গলায় ঠোঁট ছোঁয়ালেন। আমি কেঁপে উঠে শাড়ি খামচে ধরলাম। আমি আপনাকে অনেক মিস করছি। শাড়িতে কিন্তু খুব হট লাগছে তোমাকে, ইচ্ছে করছে খেয়ে ফেলে। বাট আই হ্যাভ টু কন্ট্রোল। বিয়ে করে নি একবার, এরপর সাদিফের অত্যাচার বুঝবে যান। এখনও নিচে যায়, সবে অপেক্ষা করছে। আমি ওনার কোল থেকে নেমে দাঁড়ালাম। আচ্ছা, সবাই কেমনে জানতো আপনি আমাকে দেখতে আসবেন? আর তাছাড়া সবার ব্যবহারে মনে হলো সবাই আগে থেকেই সব জানে। বলবো সময় হলে সব বলবো। আমি আসছি এখন। বি রেডি টু বিকাম মিসেস সাদিফ। খুব জলদি আমার হবে তুমি। কথাগুলো বলেই উনি আমার গালে চুমু দিয়ে দরজা খুলে চলে গেলেন। আমি দাঁড়ানো অবস্থায় গালে হাত ছোঁয়ালাম। মনে মনে ভাবতে লাগলাম, অনার্স কমপ্লিট করার আগে কিসের বিয়ে? মিস্টার সাদীপ, আপনাকে অনেক অপেক্ষা করতে হবে। ইতি আপু, ঝুমু আপু রাফা রুমে প্রবেশ করলো। কি ব্যাপার, একটু আগে মুখে কষ্টের ছাপ ছিল আর এখন মুখে তো হাসির ঝিলিক দেখতে পাচ্ছি। তাছাড়া ঠোঁটে তো লাল কেন? মাথার কাপড় কই গেল? চুপ কর তুই। তোর সাথে আমার কোনো কথা নেই। ইনফ্যাক্ট তোমাদের কারোর সাথে আমার কথা নেই। উফ ময়না, এত রাগ ভালো না। সব কিছু সাদিপ ভাইয়ের কথা মতোই তো করেছি আমরা। ভাইয়া বাসায় আসলো গত পরশু রাতে, কাল সারাদিন ঘুমেছিল। তো আমাকে তোমরা কিছু বলনি কেন?
আমি ওনাকে দেখার জন্য কত কান্না করেছি তোমরা জানো? ঝুমু আমার কাঁধে হাত রেখে বলল, তুই দেখিসনি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তোকে দেখেছে। আমি ভাইয়াকে তোর পিক ভিডিও সব পাঠাতাম। ফার্সিটিতে ফিস করে আমার ভাইয়াকে তোমার আপডেট দিতাম, বুঝলে? তোর এই উদাস মন দেখে ভাইয়া আর্লি ব্যাক করেছে বাংলাদেশ। যদিও এখন ভাইয়ার বিয়ের কোনো কথা ছিল না, কিন্তু কাল মায়ের মোবাইলে কল আসে, রাদীপ ভাইয়ার এক বন্ধু তোকে লাইক করেছে, তাই বিয়ের কথা বলতে এখানে আসতে চাই। মা তো রেগে গেল অনেক, জানিস? কারণ তুই অনেক আগে থেকেই তো আমার ভাইয়ার জন্য বুকড হয়েছিলিস। ওই পাশ থেকে বাড়াবাড়ি করায় মা ফোনটা ভাইয়াকে দিয়ে দেয়। ব্যাস, শুরু হলো কাহিনী। ফোন কেটে দেওয়ার পরে ভাইয়া মায়ের সাথে চিল্লাচিল্লি করতে থাকে। শেষমেশ বলেই ফেলে আজ তোকে দেখতে আসবে। খালামণিকে যেন ফোন করে বলে দেয় এই কথা। কিন্তু তোর বয়স কম থাকায় মা চাইছিল ভাইয়ার কিছু বছর ওয়েট করুক। কিন্তু ভাইয়ার ধারণা যতদিন পর্যন্ত না ভাইয়ার নাম তোর নামের সাথে জড়াবে ততদিন প্রপোজাল আসতে থাকবে। সেটা ভাইয়া মোটেও পছন্দ করে না, জানিস? কালকে ভাইয়া এক নাগারে 3 ঘন্টা মায়ের সাথে যুদ্ধ করেছে। সেন্টার টেবিল লাথি মেরে ভেঙেছে, ফুলের টবও ভেঙেছে। আর কিছু ভাঙার আগেই মা রাজি হয়ে যায়। আর রাতের 11টায় খালামণিকে জানায়। আমি কাহিনী শুনে হাঁ হয়ে তাকিয়ে আছি। মা অবাক হয়নি কেন ওনার প্রস্তাবে? অবাক হবে কেন? ভাইয়া যে তোকে 4 বছর আগের থেকে ভালোবাসে এটা আমরা সবই জানি, শুধু জুমু জানে কিছুদিন আগে থেকে। আমি আরও চরম অবাক হলাম। উনি 4 বছর ধরে আমাকে ভালোবাসে, তাও উনি কখনো আমাকে কিছু বলেনি। অলওয়েজ আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছেন, নিজের আবেগ কন্ট্রোল করেছেন। আর আমি সামান্য কিছুদিন যেতে না যেতেই ওনার জন্য কেঁদে বুক ভাসিয়ে দিলাম। সাদীপ ভাইয়ের পার্সোনালিটি আসলেই মন কাড়ার মতন। খালামণি আমাদের 4 জনকে ডেকে নিচে নিয়ে গেল। এখন আমি একটু সেজে নিলাম। সাজবো না কেন? আমাকে দেখতে এসেছে আমার প্রিয়তম, তাই অল্প স্বল্প সেজে নিলাম। নিচে নামতেই দেখতে পেলাম রাফসান ভাইয়া, সাদীপ ভাইয়া, ইসলাল ভাইয়া 3 জনই একসাথে বসে কথা বলছে আর হাসছে। আমি ভেবেছিলাম রাফসান ভাইয়াকে সাদীপ ভাইয়ার সম্পর্কে ভালো কথা বোঝাতে হবে, কিন্তু এখন এরা তো রাজ্যের আলাপ জুড়ে দিল। আমরা যেতে রাফসান ভাইয়া আর ইসলাল ভাইয়া উঠে গেলেন। রাফসান ভাই আমার কাঁধে হাত রেখে সাদীপ ভাইয়ের পাশে বসিয়ে দিল। আমি অবাক চোখে ওর দিকে তাকাতেই ভাইয়া বলে উঠল, কি কি দেখছিস এইভাবে? ভাইয়াদের মাঝে একটু ভিলেন সাজতে হয়। আমার আজ কি হলো বুঝলাম না। এক অজানা লজ্জায় আমি গুটিয়ে যাচ্ছি বারবার, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না আমার। আগে এই 2 পরিবারের সব কিছুতে আমি আর ঝুমু মিলে মাতিয়ে রাখতাম চিল্লাচিল্লি করে, কিন্তু আজ আমার গলা প্রচণ্ড ভার হয়ে আসছে। ভাইয়ার কথায় আমি শুধু মুচকি হাসলাম। আর রাফসান ভাই আমার কপালে একটা চুমু দিয়ে ঝুমুর পাশে গিয়ে বসে পড়ল। ইতি আমার ছেলে, আর ছেলের বউয়ের একটা ছবি তোল, সাথে আমাদেরও নিস। ওকে বাবা, আমি তুলছি। শেপা এবং সাদীপের ছবি পর্ব চলছে, আর এদিকে রাফসান ঝুমুর পাশে বসতেই সে রাফসানের থেকে দূরে গিয়ে বসলো। সমস্যা কি? এমন করছো কেন? কাছে এসে বসো। ওই চুপ একদম। একটু আগে আমার ভাইকে কি বললে আমি কি ভুলে গিয়েছি? উফ, আবার রাগাবো ওটা। ভাইয়ার জন্য কত দরদ, একটু তো আমার দিকেও তাকাতে পারো, তাই না? বেবি, আমাদের বিয়ে কখন হবে? কিসের বিয়ে? আমি করব না তোমাকে বিয়ে। রাফসান ঝুমুর পিছে হাত দিয়ে পিঠে জোরে একটা চিমটি দিয়ে বলল, বিয়ে তো আমি করবই, একবার অনার্স কমপ্লিট করে নাও, তারপর এসব রাগ আমি আদর দিয়ে ভালো করে দেব। পিঠের চিমটিতে ঝুমুর পিঠ চিনচিন করে উঠল। সে রাগি চোখে রাফসানের দিকে তাকাতে রাফসান ঠোঁট চোখা করে ঝুমুর মতো দেখালো। আর এসব দেখে ঝুমু কিটকিট করে হেসে উঠল। খালামণি সাদীপ ভাইয়ের হাতে একটা রিং ধরিয়ে দিলেন। সাদিক, এই রিংটা তোর বউকে পরিয়ে দে। সাদীপ ভাইয়া খালামণির থেকে রিং নিয়ে আমার বাম হাতের অনামিকা আঙুলে রিং পরিয়ে দিলেন। এরপর সবার সামনেই আমার বাম হাত ধরে একটা চুমু দিয়ে দিলেন। আল্লাহ, কি লজ্জা! সবাই বড়জন বসে আছেন, আর এই লোক কি করলো এটা? সাদীপ ভাইয়ের এমন কাণ্ডে সবাই কিটকিট করে হেসে উঠল। মা আর খালামণি তো মুখে আঁচল ঢেকে হাসছে। কি অবস্থা সবার! নাস্তার পর্ব শেষ করে সবাই বিয়ের ডেট ফাইনাল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো খুব আয়েসেই ডাইনিংয়ে ইতি আপুর সাথে বসে আছি, কারণ আমি জানি বিয়ের তারিখ আরও 3 বছর পর হবে, কারণ আমার অনার্স শেষ করতে প্রায় 3 বছরের বেশি সময় লাগবে। হঠাৎ করেই জুরাইন এসে বলল,
এই কথা শুনে আমার দুনিয়া ঘুরে উঠল। এত তাড়াতাড়ি কিসের বিয়ে? খালামণি, মা, নানু আর মামি এসে আমাকে মিষ্টি খাইয়ে দিল। ইতি আপু আর ঝুমুর মুখে প্রশান্তির হাসি। ভাবি আমাকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিল। সবার মুখে এখন এক আনন্দের ঝিলিক দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে শান্তি নেই। এত তাড়াতাড়ি আমাকে নিজের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেটা ভাবতে আমার বুকে মোচড় মারল। বিয়ের তারিখ পিছোতে হবে, যে কোনো কারণেই হোক আমাকে পিছোতে হবে। এখন চিন্তা করছি কার সাথে কথা বলবো। এই ব্যাপারে সাদীপ ভাইয়া ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না, কারণ আমি জানি এই ডিসিশনটা ওনার। তাই ঝুমুকে বললাম ওনাকে গেস্ট রুমে আসতে বলার জন্য। আমি আগে থেকে গেস্ট রুমে অপেক্ষা করছিলাম। মা, খালামণি সবাই ব্যস্ত খাবারের আয়োজন নিয়ে। গেস্ট রুমে আমি বেডে বসে ওনাকে কি বলবো সেটা ভাবছি। দরজার আওয়াজ হতে আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম সাদীপ ভাইয়া রুমে প্রবেশ করলো। ওনাকে দেখা মাত্রই আমি দাঁড়িয়ে গেলাম, আর সাদীপ ভাইয়া এসে আমার কোমর জড়িয়ে ধরলো। সে আমার চোখ বন্ধ হয়ে আসলেও আমি চোখ বন্ধ করলাম না। নরম সুরে ওনাকে বলে উঠলাম, বিয়ের তারিখ এত আগে দিলেন কেন? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আপনি যদি চান নাকচ করে রাখুন, কিন্তু বিয়ে অনুষ্ঠান আমার অনার্স কমপ্লিট হলে তবেই করবেন প্লিজ। আমার কথা শুনে সাদীপ ভাইয়ের চেহারা রং পাল্টে ফেললেন। মানে একটু আগেই ফুরফুরা চেহারাটা এখন রাগী চেহারায় পরিণত হলো। সাদীপ ভাই আমার কোমরে জোরে চিমটি দিয়ে বলল, কেন এখন বিয়ে করলে কি সমস্যা? আমাকে ভালোবাসতে কি তোর আরও সময় লাগবে? বিয়ে তো আমি এদের বিয়ের আগেই করব। আমার বউ হয়ে গেলে কেউ আর তোর দিকে চোখ দিবে না। আসলে কেউ তোর দিকে তাকানোর সাহসই পাবে না। সো আমার টেনশন অনেকটা কমে যাবে, কারণ আমি চাই না আমার প্রিয়তমার দিকে কেউ নজর দিক। তাই বিয়ে একমাত্র সমাধান। চিমটি স্থানে ব্যথা করে উঠল। আমি সেই সব ব্যথা সাইডে রেখে ওনাকে বললাম, দেখুন আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমার বয়সই বা কত হলো? তাছাড়া আমি এখন স্টাডিতে আছি, এইভাবে পড়ালেখা মাঝখানে বিয়ে? কেন? বিয়ের পর আমি তোকে পড়াবো না সেটাকে আমি একবারে বলেছি? অবশ্যই পড়বি তুই। পড়ালেখা অনেক জরুরি, কিন্তু তার আগেই বিয়ে করতেই হবে। পরে করলে কি? কথা বলার আগে সাদীপ ভাই আমাকে একেবারে মিশিয়ে নিল। তুই আমার সমস্যা। তোকে আমার সাথে কল্পনা করে আমি আর কত বছর কাটাবো? আমি জাস্ট ডেসপারেট হয়ে গেছি। না, তোকে ছাড়ার এক মুহূর্ত ভালো লাগে না। তোকে ছাড়া আমি ভালো থাকতে চাই। আই জাস্ট ওয়ান্ট ইউ। আমার তোকে প্রয়োজন। ভালোবাসিস না ঠিক আছে, কিন্তু আমার কষ্টটাও তো একটু বোঝার চেষ্টা কর। তোকে ছাড়া আমার একদম দম বন্ধ লাগে। আমি আর পারবো না তোকে ছাড়া থাকতে। তোর সব কথা মানতে রাজি আমি, শুধু অনার্সের পর বিয়ে করবি এই কথাটি ছাড়া। আমি এক নজরে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার চোখে আমার জন্য ভালোবাসা, আমাকে কাছে পাওয়ার ব্যাকুলতা সব দেখতে পাচ্ছি আমি। তাও এত তাড়াতাড়ি বিয়ে, এই জিনিসটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আর উনি বারবার ভালোবাসি না করছে। উনি কি জানে না আমি ওনাকে কত ভালোবাসি? প্লিজ, এইভাবে মা বাবাকে ছাড়া এত দ্রুত আমি শ্বশুরবাড়িতে যেতে চাই না। আমি আরও কিছুদিন আমার হয়েই থাকতে চাই। তাই বলছিলাম আরও কিছুদিন যদি। আবারও আমার কথা শেষ হওয়ার আগেই উনি বলে উঠলেন, যথেষ্ট সময় আছে। এই কয়দিন একসাথে ভালোভাবে থাক এই বাসায়, কিন্তু বিয়ের ডেট পেছানো হবে না। যখনই আমি মেজাজ ভালো রাখার চেষ্টা করি তখনই তুই আমার মেজাজ খারাপ করিস। ইচ্ছে তো করছে তোর কাল ফাটিয়ে দে, কিন্তু আমি আমার বউয়ের গায়ে হাত তুলি না। বিয়ের ডেট পেছাতে না পেরে আমার মনে চাপা কষ্ট হানা দিল। আমি কেঁদেই দিলাম। আমার কান্না দেখে আবারও রেগে গেলেন। ধ্যাৎ, কি এক অবস্থা পড়লাম আমি। এই মেয়ে, আমাকে এতটা অপছন্দ তোর? এভাবে কাঁদছিস কেন? কান্না কর আর যাই কর, বিয়ে তো তোকে আগামী মাসে করতে হবে। আর তুই যে আমাকে দেরিতে বিয়ে করার জন্য কাঁদছিস, এর শোধ আমি তুলবই। এতক্ষণ সাদীপ ভাই আমাকে ওনার পেটের সাথে চেপে ধরে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন আমাকে উনি ছেড়ে দিলেন। হনহন করে দরজা পর্যন্ত গিয়ে আবার আমার কাছে এলেন। আমি ওনার দিকে চোখ তুলে তাকাতেই উনি হুট করে আমার গলায় একটা কামড় বসিয়ে দিলেন। উফ, জ্বলে উঠলো। কামড় খেয়ে আমার চোখ খিচ্ছে বন্ধ করে নিলাম। কামড়ের স্থানে ওনার ঠোঁট ছোঁয়া পেতে চোখ খুললাম আমি ওনাকে স্পর্শ করতে যাব, এর আগেই উনি হনহন করে চলে গেলেন রুম থেকে। আর আমি গলায় হাত দিয়ে খাটে বসে পড়লাম। উফ, এই রাগী বোম্বাটা আবারও রাগ করছে। ওনার সাথে কিভাবে সারা জীবন কাটাবো আমি আল্লাহ জানে। উনি কতদিন আমার সাথে কথা বলবেন না এখন, এটাও আমার জানা নেই। এত রাগ এই লম্বুটার। এইসব কথা ভাবার মাঝে ঝুমু এলো রুমে।
ওই কি হলো রে, ভাইয়া তো চলে গেল। শ্বশুর বাড়িতে খাবার না খেয়ে চলে গেল কেন? আমি গলা থেকে হাত সরিয়ে বললাম, চলে গেল। তোর ভাইকে নিয়ে আমি কোথায় যাব? শুধু বলেছিলাম স্টাডি শেষে বিয়ে করব। ব্যাস ব্যাস, তোর ভাইয়ের রাগ দেখে কি? ও মা গো ফুল, বিয়ের আগেই লাভ বাইট নিয়ে বসে আছিস, বাহ বাহ। আমি আমারও গলায় হাত দিতে গেলেই ঝুমু বলে উঠল, যা দেখার তা তো দেখেই ফেলেছি। এখন তো তুই শাক দিয়ে মাছ ঢাকতে পারবি না বাবা। আর ভাইকে বিয়ের ডেট পেছানোর কথা বলার সাহস কেমনে হয় তোর? জানিস না ভাইয়া তোকে নিয়ে কত ডেসপারেট। ভাগ্যিস থাপড়িয়ে গাল লাল করেনি, তোর ভাগ্য ভালো। জলদি জলদি আমাদের বাসায় চলে আয়, ভাইয়া তোকে অনেক ভালোবাসে। দেখিস ভাইয়া তোকে রানী করে রাখবে। আমি জানি জান, উনি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এত রেগে যাওয়ার কি আছে বুঝলাম না। এইভাবে রেগে গেলে সামনে কিভাবে চলবো আমি? দেখবি এখন আমার সাথে বিয়ের দিনও কথা বলবে না। এত বাজে তোর ভাই। আরে বলবে বলবে, বিয়েতে না বললেও বাসর টাইমে বলবেই। আমি ঝুমুকে ধুম করে একটা থাপ্পড় দিলাম পিঠে। এরপর দুজনেই হেসে উঠলাম। মুখে হাসি আসলো। এই বাসরের কথা মাথায় আসতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। 8 তারিখ গায়ে হলুদের দিন ঠিক করা হলো। যেহেতু এঙ্গেজমেন্ট পার্টি করা হয়নি, তাই আমাদের বিয়ে এবং গায়ে হলুদ একসাথেই করা হবে। এঙ্গেজমেন্ট পার্টি করার জন্য সবাই অনেক জোর দিয়েছিল, কিন্তু আমার জন্য এই পার্টি করা হয়ে ওঠেনি। কারণ যেহেতু আমাকে তাড়াতাড়ি এই ঘর থেকে বিদায় করা হচ্ছে, তাই আমি সবার থেকে একটা শোধ নিলাম। সেটা হলো এঙ্গেজমেন্ট পার্টি না করা। আমার এই ডিসিশনে সবাই অনেক রেগেছিল, কিন্তু আমিও কম না। কেঁদে কুটে অবশেষে সবাইকে রাজি করে নিলাম। মে মাসের 6 তারিখ চলে এখন। শপিং, ফেসিয়াল, হেয়ার কালার করা এইসবের মাঝে আমাদের দিন যাচ্ছে। শপিংয়ে সবার প্রথমে নিজের জন্য মোবাইল নিয়ে নিলাম। এই কয়েকদিন সাদীপ ভাইয়া আমাদের সাথে একটুও দেখা করতে আসেনি। ইনফ্যাক্ট আমাকে সোশ্যাল মিডিয়া থেকেও আনব্লকড করেনি। ইচ্ছে তো করছিল ওনাকে গলা চেপে ধরি, একটা ফোন পর্যন্ত করলেন না, কিন্তু আমি এই ব্যাপারে আর মাথা ঘামালাম না। যতবারই বাম হাতের অনামিকা আঙুলের দিকে তাকাই, ততবারই আমার মনের প্রশান্তি হওয়া বয়ে যায়। কিছুদিন পরেই আমি মিসেস সাদিফ হব। হেয়ার কালার করানোর পর চুলগুলো আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমি তো আমার লোকেরই প্রেমে পড়ে যাই বারবার। ইতি আপু আর ঝুমুর সারাক্ষণ এই বাসা আর ওই বাসা আসা যাওয়া করে। ঝুমুর মোবাইল থেকে সাদীপ ভাইয়ের প্রোফাইল দেখছিলাম। উনি সেই দিন আমাদের আংটি পরানোর দৃশ্য একটা ছবি ওনার প্রোফাইলে দিলেন, আর ক্যাপশনে দিলেন বউ। সবাই সেখানে লাইক কমেন্ট করে উড়িয়ে ফেললো। ওনার পেজেও আমাদের ছবি দিলেন, কিন্তু সেখানে মেয়েদের এত এত কমেন্ট দেখে আমার গা জ্বলে উঠলো। যাই হোক, করুক কমেন্ট, কিন্তু বান্দা তো আমার জামাই। এসব ভাবতেই আমি মনে মনে নাগিন ডান্স দিচ্ছি। হলুদের দিন সকালেই পার্লারে চলে গেলাম, কারণ আমাদের হলুদের অনুষ্ঠান বিকেল থেকে স্টার্ট হবে। এইসব প্ল্যানিং সাদীপ ভাইয়া করছেন। আমাদের অনুষ্ঠান কোনো হলে হবে না, বরং একটা পার্কে হবে। হলুদ আর পিঙ্ক রঙের সংমিশ্রণের একটি লেহেঙ্গা পরলাম, সাথে ম্যাচিং ভারী গয়না, যার মাঝে ফুলের সাথে কুন্দন পাথর আছে। দীর্ঘ 3 ঘন্টা মেকওভারের পর আমার সম্পূর্ণ লুক কমপ্লিট হলো। ইতি আপু, রাফা, মীরা আপু, ঝুমু সবাই আমার সাথে এসেছিল পার্লারে। আমাকে দেখে ওরা 4 জন হাঁ করে আছে। আমি ভ্রু কুচকে তাকাতেই ওরা 4 জন একসাথে বলে উঠল। ওদের এমন তারিফ শুনে আমার বেশ লজ্জা লাগলো। পার্কে পৌঁছাতে চারপাশে প্রেসের লোকজন গাড়ি ঘিরে ধরলো। আমি বেশ নার্ভাস হয়ে আছি। জীবনে এসব কিছুই আমি ফেস করিনি। ওরা প্রশ্ন করলে কি উত্তর দিব কিছুই বুঝি না। ইতি আপু নেমে দাঁড়ালো গাড়ি থেকে। ঝুমুকে যেই বলতে যাব সাদীপ ভাইয়াকে কল দেওয়ার জন্য, অমনি দেখলাম সাদা ডিজাইনিং পাঞ্জাবির উপরে হলুদ প্রিন্টেড কোটটি পরে ড্যাশিং স্টাইলে গাড়ির দিকেই আসছে। ওনাকে দেখে আমার বুক ধুকপুক করতে লাগলো। কতদিন পর দেখলাম ওনাকে। গাড়ির কাছে এসে দরজা খুলে দিলেন। আমি নামতেই আমার দিকে তাকালেন। আমি ওনার দিকে একটু তাকিয়ে চোখ নিচে নামিয়ে ফেললাম। চারিদিকে প্রেসার সবাই ঘিরে ধরলো আমাদের। সবাই ওনাকে প্রশ্ন করছেন, কিন্তু উনি এখনো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন। সাদীপ আজ মনে মনে ভীষণ খুশি। তার প্রিয়তমাকে আজ এত সুন্দর লাগছে বলার বাহিরে। তার কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে তার চানকে। এই কি ব্যাপার, সবাই প্রশ্ন করছে আপনার থেকে, আর আপনি হাঁ করে তাকিয়ে আছেন আমার দিকে? আমার কথায় ওনার হুঁশ ফিরে এলো। একে একে উনি সবার প্রশ্নের উত্তর দিতে লাগলেন।
পলিটিশিয়ানের হলুদ ধাওয়াতে চারিদিকে পুলিশ গার্ড নিরাপত্তার অভাব নেই। সাদীপ ভাই আমার হাত ধরে ভিতরে প্রবেশ করছেন। এত বড় হেল পরে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে, কিন্তু আমার জন্য সাদীপ ভাইও আস্তে আস্তে হাঁটছে।